বোলারের অ্যাকশন অবৈধ কিনা ম্যাচ চলাকালীনই তা যাচাই করতে পারবেন আম্পায়াররা। লাল বলের টেস্ট ক্রিকেটে ফ্লাড লাইট জ্বললে ব্যবহার করা হবে গোলাপি বল। সময় কমছে টি-20 ইনিংস বিরতির, আর ওয়ানডে ম্যাচে মাঠে ঢোকার সুযোগ পাবেন কোচ নিজেই। এমন সব পরিবর্তনের প্রস্তাব উঠবে 30 মে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির বোর্ড সভায়। 2016 টি-20 বিশ্বকাপের কথা মনে আছে? টুর্নামেন্টের মাঝেই হুট করে নিষিদ্ধ করা হয় তাসকিন আহমেদকে। কারণটা অবৈধ বোলিং অ্যাকশন। যদিও পরীক্ষা দিয়ে সে সন্দেহকে ভুল প্রমাণ করেন এই পেসার, তবে ছন্দে থাকার পরও হাতছাড়া হয় একটা বিশ্বকাপ। তাসকিনের মতো যেন কেউ আর ভোগান্তিতে না পড়ে সে সমাধান বের করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী 30 মে আহমেদাবাদে বসবে আইসিসির পরবর্তী বোর্ড সভা, আর সে সভায় তোলা হবে বেশ কিছু সংশোধনী প্রস্তাব, যার মধ্যে একটা ম্যাচ চলাকালীন করা যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। আম্পায়াররা হক-আই প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা করবেন। শুধু তাই নয়, পরিবর্তন আসতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের নিয়মে। আলোক স্বল্পতায় ফ্লাড লাইট জ্বালানো হলে লাল বলের পরিবর্তে ব্যবহার হবে গোলাপি বল। অবশ্য তাতে সায় থাকতে হবে দুই দলেরই। যদিও ওই গোলাপি বল নতুন হবে নাকি পুরনো, কিংবা তাতে ব্যাট করা দল ক্ষতিগ্রস্ত হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ওয়ানডে ক্রিকেটের ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন কোচরা। এতদিন পর্যন্ত নির্ধারিত ড্রেস কোডে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে ঢুকতে পারত। কোচেরও ওই নিয়ম মানতে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে টি-20 ক্রিকেটকে আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নিতে যাচ্ছে আইসিসি। এতদিন ইনিংস ব্রেক 20 মিনিটের হলেও সেটা 15 মিনিটে নামিয়ে আনার প্রস্তাব তোলা হবে বোর্ড সভায়। তাতে অবশ্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ বাড়বে, কৌশল সাজাতে হবে আরও দ্রুত। এসবই প্রস্তাবিত সংশোধনী বোর্ড সভায় তোলার পর সায় থাকতে হবে সংশ্লিষ্টদের। আহমেদাবাদের ওই বৈঠক তাই এখন বেশ গুরুত্বপূর্ণ আর একটা কারণে। সভায় অংশ নিতে পিসিবি চেয়ারম্যানের ভারত সফর ঘিরে আমন্ত্রিত হলেও এখনও নিশ্চিত নয় মহসিন নাকভির ভারত সফর। অজিরা স্লেজিংয়ে ওস্তাদ, দলটা হোক না মাইটি অস্ট্রেলিয়া, এবার আর চুপ করে শুনবে না টাইগাররা। স্লেজিংয়ের বদলে হবে পাল্টা স্লেজিং। ওদিকে মাঠে গিয়ে এবার ওদেরকে চাপে ফেলবে শান্ত লিটনরা, এমনটাই বিশ্বাস করেন ন্যাশনাল টিম ম্যানেজার নাফিস ইকবাল। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগাররা এখন ভারতেরও উপরে, পয়েন্ট টেবিলের 5 নম্বরে। একটু অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক সময় টেস্টে যে ধরনের ক্রিকেট খেলছে তাতে অবাক হওয়ার আসলে কিছু নেই। মাঠে ক্রিকেটাররা রীতিমতো যুদ্ধ করছে, লড়াই করছে, পেছন থেকে কেউ না কেউ তাদেরকে সাহস দিচ্ছে, বা তাদের ওই যে যুদ্ধ করার যেই ক্ষেত্রটা সেখানে আরও স্মুথ যাতে তারা লড়াইটা করতে পারে সেটা ঠিক করে দিচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ন্যাশনাল টিম ম্যানেজার নাফিস ইকবাল খান। মানে আমরা তো দেশে জিতলাম পাকিস্তানের বিপক্ষে, আপনার কাছে কি মনে হয় এই দলটা অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে কেমন করতে পারে? এই দলটার কোনো ক্রিকেটারই কিন্তু, ইভেন মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলছেন, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারেননি। ডিফারেন্ট কন্ডিশন, ডেফিনেটলি চ্যালেঞ্জেস থাকবে। চ্যালেঞ্জেস কিন্তু এখানেও ছিল। সো ওই চ্যালেঞ্জেস আউটকামগুলো যদি এখন থেকে চিন্তা করি, দ্যাট উড বি নট রাইট। আই উড সে যে প্রসেসে যাচ্ছি, যে প্রিপারেশন ফেজে যাচ্ছি, আমাদের মোর ওভার আমাদের প্রিপারেশনটাও চিন্তা করতে হবে যে ওই কন্ডিশন কেমন, একটু লাইক টু লাইক প্রিপারেশন যেন নিতে পারে প্লেয়াররা, ওইটার দিকে ফোকাস রাখতে হবে। আই এম শিওর যে বিসিবি থেকে বলেন বা আমাদের কোচিং স্টাফ এগুলো চিন্তা করছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান কিপ দ্য প্রসেস গোয়িং, যে প্রসেসটা আমরা চলছি, এবং আউটকাম লুক আফটার ইটসেলফ। বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা যেহেতু এখন অনেক বেশি ভালো করছে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে যখন খেলা হবে, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ এবার নতুন কিছু করে দেখাতে পারবে অস্ট্রেলিয়াকে, যেটা অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো আসলে লেখালেখি করে যে টেস্টে বাংলাদেশ 3 দিনও খেলতে পারবে না, যেটা আপনাদের সময়ও ছিল? আসলে লাস্ট 2-3 বছরে টেস্ট ক্রিকেটে এমন ইম্প্যাক্ট ফেলেছি যে এই ধরনের মন্তব্য আশা করব যে তারা করবে না। বাট স্লেজিং অস্ট্রেলিয়ান করতে পারে, অ্যান্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা আমাদের প্রসেসেই থাকবো, এবং আমাদের পেস ইউনিট যেভাবে রয়েছে, আই কনসিডার দেম ওয়ান অফ দ্য বেস্ট এখন ওভার, আপনি যদি চিন্তা করেন এনি ফরম্যাট। সো ওই দিক থেকে ডেফিনেটলি উই উইল বি কাউন্টেড।
নাফিস ভাই, আপনি স্লেজিংয়ের কথা বলছিলেন, স্লেজিংয়ে অস্ট্রেলিয়া আপনাদেরকে কাবু করার চেষ্টা করতেই পারে, বাট বাংলাদেশ সাম্প্রতিক সময় যেভাবে স্লেজিং করছে আমার তো মনে হয় অস্ট্রেলিয়া সেখানেও একটু ভয় পাওয়ার ব্যাপার আছে। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব, মেবি আগেও শুনিনি, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আপনি বাইরে থেকে মানে কোন স্লেজিংটা খুব বেশি এনজয় করছিলেন দেখতে, মানে যখন মাঠে স্লেজিংগুলো চলছে? আমি একটা জিনিস জানি না, এটা মনে হয় শান্ত বলছে, ওই যে 50 পয়সা, এটা মিনিংটা আসলে আমি বুঝি নাই, 50 পয়সা অ্যাক্টিংয়ের। হ্যাঁ, তো এটা ওয়াজ রিয়েলি ফানি। আর একটা বিষয় জানতে ইচ্ছেই করছে নাফিস ভাই আপনার কাছে, যেটা আমরা টিভি স্ক্রিনে দেখেছি, মুশফিকুর রহিমের যে ঘটনাটা, হেলমেটটা ছুঁড়ে ফেললেন, সেঞ্চুরি করেছেন, তারপরে কোনো একটা জায়গায় আক্ষেপ ছিল, হয়তো বা একটু বড় করতে চেয়েছিলেন বা কিছু একটা। আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম ছিল, যেখানে ও একটা টেলেন্ডারকে নিয়ে নিজে একাই ব্যাটিং করে যাবে। তো আমার মনে হয় সে আরও হয়তো বা লম্বা ব্যাটিং করার চিন্তাভাবনা ছিল, যার কারণে হয়েছে। বাট ও যখন ড্রেসিং রুমে আসে, ও কিন্তু এই জিনিসটা ইন ফ্রন্ট অফ অল দ্য ইয়াংস্টার্স, অল দ্য ম্যানেজমেন্ট, ই অ্যাকনলেজ দ্যাট অ্যান্ড বলেছে যে এই জিনিসটা কিন্তু ভালো হয়নি, এবং এই এক্সাম্পলটা ওর মাধ্যমে হোক বা সামনে যে ইয়াংস্টার হোক, এটা যেন আর ক্রিয়েট না করা হয়। সো এই জিনিসটা কিন্তু সে বলেছিল, উইচ সেট আ গ্রেট এক্সাম্পল, মানে আমার কাছে মনে হয় ফ্রম আ লিজেন্ড লাইক হিম। সুযোগ ছিল জার্মানির হয়ে খেলার, ইনজুরিটা বাদ না সাধলে বদলে যেত গল্পটাই। তবে বসে থাকেননি টমাস ডুলি, আমেরিকার হয়ে খেলেন 2টি বিশ্বকাপ। খেলোয়াড়ি জীবন শেষে রেকর্ড গড়ে ইউরোপিয়ান ক্লাবের কোচ হন। এশিয়ান ফুটবলেও ডুলি রাখেন অবদান। বাংলাদেশের নয়া কোচের অভিজ্ঞতার ঝুলি ভরপুর, সারা দুনিয়ার বেশ কজন হেভিওয়েটকে টপকে বাফুফের মন জয় করা ডুলির বিস্তারিত প্রোফাইল। জন্ম জার্মানিতে, ভাগ্যটা আরেকটু ভালো হলে নিজ দেশের হয়ে খেলার সুযোগটাও মিলে যেত। ইনজুরির বাধায় জাতীয় দলের রেস থেকে সিটকে পাড়ি জমাতে হয় বাবার দেশ আমেরিকায়। টমাস ডুলি সেবার ব্যর্থ হলেও হেরে যাননি, নতুন ঠিকানায় গিয়ে নিজের হাতে লেখেন ভিন্ন এক গল্প। ফুটবলার হিসেবে বেড়ে ওঠার জন্য দুনিয়ার অন্যতম সেরা শহরটাই পেয়েছিলেন ডুলি। জার্মানির স্থানীয় ক্লাব কাইজারস্লাউটার্নের হয়ে খেলার সময় ডাক পান জাতীয় দলে। শেষ মুহূর্তে ইনজুরির কারণে আর সেখানে খেলা হয়নি, কিন্তু নামটা তো জার্মানি, 4টা বিশ্বকাপ ওদের পকেটে। যে ট্রফিটা ওরা জেতে না, সেখানেও নিশ্চিতভাবে থাকে রেইসে। ন্যাশনাল টিম থেকে ক্লাব, জার্মান ফুটবলের ধারাটাই আলাদা, ওটাই একটা আলাদা ব্র্যান্ড, তাই টপ টিমে জায়গা পাওয়া সহজ না। এক পর্যায়ে তাই আশা ছেড়ে দিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশটিও তখন তরুণদের অগ্রাধিকার দিয়ে দেশ বিদেশ থেকে ডেকে নিচ্ছিল ইমিগ্রেন্ট ফুটবলারদের। ডুলির বাবা ছিলেন দেশটির সেনাবাহিনীতে। ন্যাশনাল স্কোয়াড পর্যন্ত যাওয়ার পথ কিছুটা মসৃণ করেছে সেই পরিচয়টাও। 1992 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জার্সিতে প্রথম মাঠে নামেন টমাস ডুলি। ফরওয়ার্ড পজিশনে ক্যারিয়ার শুরু, তবে ততদিনে ক্লাব ফুটবলে মিডফিল্ড থেকে নেমে গেছেন ডিফেন্সে। ডিফেন্স লাইনের অতন্দ্র প্রহরীও বনে গেছেন। ফুটবলের খবর যারা টুকটাক রাখেন, জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন তাদের কাছে অচেনা না। ডুলি খেলতেন এখানেই, তবে 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে বিশ্বকাপ খেলতে নামেন। ডিফেন্স সামলানোর ডুলি পরের বিশ্বকাপে আবার সামলান দলটির অধিনায়কত্ব। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলবে এবং অস্ট্রেলিয়াকে কোনোভাবেই ছেড়ে খেলবে না, এমনটাই বললেন নাফিজ ইকবাল।